দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এমএলটি বাসার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের যে বেসিক ডিফারেন্স, অর্থাৎ যে মূল যে পার্থক্য। অর্থাৎ থাইরয়েডের মধ্যে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো বা পরীক্ষার ক্ষেত্রে আমাদের এসে থাকে যে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজমের মধ্যে বেসিক ডিফারেন্স, সেই বেসিক ডিফারেন্সটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশন অপশানটি এনাবেল করে দিতে ভুলবে না, যাতে তোমাদের এই হেলথ রিলেটেড সমস্ত আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। তো আজকে আমরা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। আমরা থাইরয়েড নিয়ে যখন আলোচনা করেছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ডটা কি, থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাকচুয়ালি বেসিক কাজটা কি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেশন হয় এবং থাইরয়েড গ্ল্যান্ডকে কে স্টিমুলেট করে সেই সংক্রান্ত বিষয় আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই সাথে তোমরা যদি কেউ আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে সেই হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আমরা নামের মধ্যেই বুঝতে পারছি হাইপো অর্থাৎ সিক্রেশনটা কম হবে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশনটা নর্মালের থেকে কম হবে। সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটার কারণ হচ্ছে অনেক সময় কি হয় যে থাইরয়েড টিআরএইচ অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে যে টিআরএইচ রিলিজিং হয়, সেই রিলিজ হয়ে সেটা পিটুইটারিতে যায়। পিটুইটারি থেকে কি করে, সেই পিটুইটারি অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রোডাকশন করে। যেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কোথায় যাচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে কি হয়, বিভিন্ন আয়োডিন এবং অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন T3 এবং T4 প্রোডাকশান করে। তাই কোনো কারণে টিআরএইচ সিক্রেশন যদি কম হয় অথবা যদি টিএসএইচ সিক্রেশন কম হয়, সেক্ষেত্রে কি হয়, এই হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে কি হয়, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ঠিক উল্টোটা। সেখানে কি হয়, যদি এক্সেস প্রোডাকশন অর্থাৎ নর্মালের থেকে যদি বেশি প্রোডাকশন হয়, তখন হচ্ছে এই হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে দুটো হচ্ছে আলাদা। এরপরে হচ্ছে কজেস। এর ক্ষেত্রে কি হয়, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, যেটা কনজেনিটাল ডিফেক্ট যেটাকে বলবো, যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা হচ্ছে ক্রিটিনিজম বলে, অথবা কি হয় গয়টার হওয়ার সম্ভাবনা থাকে। সেই গয়টার হওয়ার সম্ভাবনা এখানে দেখা দেয়, যেটা সাধারণত এই সিম্পল গয়টার হিসাবে পরিচিত। এছাড়াও কি হয়, যেখানে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে যে হয় সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ, যেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ হিসাবেও পরিচিত হয়ে থাকে। এই কারণে হচ্ছে হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সের কথা বলতে গেলে, হাইপোথাইরয়েডিজমে যেটা হয় সেটা হচ্ছে কী হয়, ব্রাডিকার্ডিয়া হয় অর্থাৎ স্লো হার্ট রেট। আর হাইপারের ক্ষেত্রে কী হয়, ট্র্যাকিকার্ডিয়া হয়ে থাকে। আর হাইপোতে কী হয় লুজ টুল হওয়ার সম্ভাবনা। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কী হয়, কনস্টিপেশন হয়। আর হাইপারের ক্ষেত্রে কী হয়, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আর হাইপোতে আর যে ইয়েগুলো হয়, হাইপোতে কী হয়, অনেক সময় কী হয়, পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়, ওয়েট গেন হয়ে যেতে পারে, সেই সঙ্গে কি হয় ল্যাক অফ এনার্জি হতে পারে। হাইপারথাইরয়েডিজমে কি হয়, ওয়েট লস হয়। ওকে, ওয়েট মুডটা যে কোনো সময় সুইং করে যেতে পারে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। আর কি হয়ে থাকে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যেসব কন্ডিশনগুলো হয়ে যায় সেগুলো হচ্ছে এখানে ক্ষেত্রে এক্সেস ওয়েট গেন করে, এখানে হচ্ছে ওয়েট লস হয়। তাহলে এই বেসিক যে ডিফারেন্সগুলো সেই হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।